শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশে নতুন বাংলাদেশের স্বপ্ন এখন আমরা দেখছি সবাই। পরিবর্তনের ডাক সব জায়গাতেই, যার ঢেউ এসে আছড়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেটেও। বাংলাদেশ ক্রিকেটটা যেভাবে পরিচালিত হচ্ছিল এতদিন ধরে, সেটা কি আসলে ঠিক পথে ছিল? তাহলে আমাদের পারফরম্যান্স এর এই দশা কেন? নিশ্চিতভাবেই ক্রিকেটেও অনেক রকম সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। সেই বিষয়গুলো নিয়েই কথা বলার জন্য আজকে আমরা অতিথি হিসেবে এনেছি এমন একজনকে, যিনি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও ছিলেন এবং বোর্ডের বাইরে গিয়েও তিনি কিন্তু অনেকবার আমাদের সঙ্গে ইনফ্যাক্ট ক্রিকেটের এই পরিবর্তনের কথাগুলো বলে আসছিলেন। আজকে আমাদের অতিথি আমন্ত্রণ জানাচ্ছি ক্রিকেট কোচ এবং বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম ভাইকে। ফাহিম ভাই, আপনাকে স্বাগত আমাদের এই নট আউট নোমানে। কেমন আছেন ফাহিম ভাই? ধন্যবাদ নোমান। ভালো আছি, খারাপ আছি, দুটোই আসলে। ভালো আছি যে বাংলাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হতে পেরে, এক্সকিউজ মি, আর 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 বোধহয় এর পাশে যথেষ্ট আক্ষেপও আছে, ক্ষোভও আছে, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যে প্রসেসের মধ্যে দিয়ে, যে ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে আমাদেরকে সেটা অর্জন করতে হয়েছে, সেটার জন্য। সো দুদিকটাই আছে আসলে নোমান। আমরা ক্রিকেটের নিয়ে কথা বলছি, ক্রিকেটের সংস্কার নিয়ে আসলে ইনফ্যাক্ট আপনার সঙ্গে কথা বলবো। নিশ্চিতভাবে আমাদের ক্রিকেটের উন্নতির অনেক জায়গা তো রয়েছে। সেইখান থেকে আপনি যেহেতু এগুলো নিয়ে কাজ করেন এবং আপনার আমি আপনার মানে ক্রিকেট ব্রেইনটাকে হচ্ছে অনেক হাইলি রেট করি, যে শুধুমাত্র ক্রিকেট বা ক্রিকেট মাঠের মধ্যেই এইটা আসলে সীমিত নয়। সো ওই সব কিছু নিয়ে আমরা কথা বলতে বলবো। শুরুতে আমি একটু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগের একটা খবর বেড়েছে। আপনি কি খবরটা দেখেছেন? হ্যাঁ, মিডিয়াতে দেখেছি, আমি টিভিতে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, প্রিন্ট মিডিয়াতে দেখলাম, এটা নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। কোথাও দেখেছি তিনি সম্মত আছেন পদত্যাগ করতে, কোথাও দেখেছি না, উনি হয়তো ডিরেক্টর হিসাবেই থেকে যাবেন, প্রেসিডেন্টশিপটা ছেড়ে দেবেন, উনি কোঅপারেট করতে চান। বাট আমার মনে হয় না এটা কোনোটাই অথেন্টিক, সে অর্থে অথেন্টিক কোনো নিউজ। যতক্ষণ আসলে অথেন্টিক কোনো নিউজ আমরা পাই, এটা নিয়ে নিশ্চিত হয়ে কিছু বলাটা বোধহয় ঠিক হবে। ক্রিকেটটাকে যদি সত্যিকার অর্থে সংস্কার করতে হয়, নাজমুল হাসান পাপন যিনি হচ্ছে গিয়ে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট 2012 সাল থেকে, আপনার কি মনে হয় যে আসলে ঠিক তাকে রেখে সংস্কারটা সম্ভব, নাকি আসলে সত্যিকার অর্থে সংস্কার করতে হলে তার সরে যাওয়াটাই, অথবা তাকে সরিয়ে দেওয়াটা, যেভাবে হোক সেটাই আসলে মঙ্গল? না, ব্যাপারটা যদি এমন হতো যে আমাদের প্রেসিডেন্ট কিংবা এই বোর্ডটা 1-1.5 বছর ধরেই আছে, কারণ তারা রিসেন্টলি ইলেকশন জিতে এসছে, ব্যাপারটা যদি এমন হতো তাদের এই বোর্ডের বয়স 6 মাস 9 মাস, তাহলে হয়তো অন্যভাবে ভাবা যেত। এই বোর্ডের বয়স কিন্তু 12 বছর, এক যুগেরও বেশি, কিন্তু অনেক দিনের অভিজ্ঞতা এবং আমার মনে হয় না এরপরে আর সময়ের প্রয়োজন আছে। তারা কিন্তু প্রমাণ করে গেছেন যে তারা যথেষ্ট যোগ্যতার সাথে বোর্ডটা পরিচালনা করতে পারেননি। আমার মনে হয় 5-7 বছর আগেও বা 7-8 বছর আগেও আমাদের ক্রিকেটের যে মান ছিল, আমাদের যে অবস্থান ছিল, সেখান থেকে যে ক্রম অবনতি হচ্ছে এবং এখন যে পর্যায়ে এসে পৌঁছেছে, আমরা কিন্তু আমাদেরকে বোধহয় ওয়ার্ল্ড ক্রিকেট এখন খুব সাধারণ একটা দল হিসেবে কিন্তু গণ্য করা হয় এবং এটার দায় কিন্তু পুরোটাই আমি বলবো যে এই বোর্ডের, এবং এই বোর্ডের অর্থ হচ্ছে তার দায়টা আলটিমেটলি এসে পড়ে কিন্তু আমাদের বোর্ড সভাপতির উপরে। আপনি কি তাহলে মনে হয় যে শুধুমাত্র ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, আপনি শুধু বোর্ডের কথা বললেন, সবার দায়ের কথা বললেন, বোর্ড প্রেসিডেন্টের কথা বললেন, কারেন্ট বোর্ড প্রেসিডেন্ট, তাহলে আসলে ওইভাবে যদি স্টেপ ডাউন করেন তাহলে পুরো বোর্ডের করাটাই যৌক্তিক বলে কি আপনার মনে হয় কিনা, বা প্রয়োজন বলে? দেখুন, বোর্ডে তো অনেক সদস্য আছেন এবং তাদের মধ্যে যে কেউ যোগ্য নয়, তাদের মধ্যে কারো যে কাজ করার আগ্রহ ছিল না, তা নয়। বাট এর পাশাপাশি এই কথা সত্যি কিন্তু যে আন্দোলনটা হয়েছে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেটা যে এক্সটেন্ট হয়েছে, সেখানে কিন্তু আমরা কাউকে দেখিনি কিঞ্চিত পরিমাণ সমর্থন দিতে। সো এক অর্থে কিন্তু তাদের সমর্থনটা ছিল কিন্তু যেই সরকার ছিল এর আগে তাদের দিকে। সো আমার মনে হয় ওই মানসিকতার কাউকে নিয়ে এগিয়ে যাওয়াটা বোধহয় ডিফিকাল্টি হবে। আমার মনে হয় যে ইটস ভেরি ইম্পর্টেন্ট, নতুন বোর্ড যেটি হোক, সেটা অ্যাডহক কমিটি হোক বা সামনে একটা বোর্ড হোক, তাতে যারাই আসুক না কেন, সেখানে লাইক মাইন্ডেড লোকজন হওয়াটা খুব জরুরি। এবং যে আন্দোলনটা হয়েছে তাদের সাথে সেখানে সহমর্মিতা
জানানোর মতো লোকজন প্রয়োজন, সো দ্যাট ওরা এই জিনিসটা উপলব্ধি করতে পারবে এই আন্দোলনের উৎস কি, তারা বাংলাদেশকে কিভাবে দেখতে চেয়ে এই আন্দোলনটা করেছে, ওদের যে সাম্যের যে ব্যাপারটা, সাম্য নিয়ে আসাটা, মেধাকে নিয়ে আসার যে ব্যাপারটা, স্বচ্ছতার ব্যাপারটা, জবাবদিহিতার ব্যাপারটা, নীতি নৈতিকতার ব্যাপারগুলো, এগুলো নিয়ে বোধহয় বোর্ডটা পরিচালনা করা উচিত। এই বিষয়গুলো আমরা খুব বেশি দেখিনি, কিন্তু গত অনেক বছরে এই ব্যাপারগুলো আমরা দেখিনি। তো আমার মনে হয় যে নতুন যারা আসবে তাদের পক্ষে বোধহয় এটা সম্ভব হবে, যারা ইতিমধ্যে অনেকভাবেই পলিউটেড, তাদের দিয়ে এটা কতটুকু সম্ভব হবে সে ব্যাপারে সন্দেহ আছে। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে পাপন ভাই এবং তার পুরো বোর্ডকে আসলে স্টেপ ডাউন করা উচিত? হ্যাঁ, আমরা যদি সত্যিকার অর্থে ভালো করতে চাই, কারণ আপনি শুরুতেই কিন্তু উল্লেখ করেছেন যে আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা যে জায়গাটায় নেমে গেছে। এই কথাটা আমি কয়েকবারই বলেছি যে রিসেন্ট বিশ্বকাপে আমরা নেপালের সাথে জিতে যেভাবে উচ্ছ্বাস করেছি, এটা বলে দেয় যে আমাদের ক্রিকেটের অবস্থানটা এখন কোথায়। সো এটা মোটেই মেনে নেওয়ার মতো একটা ব্যাপার না, মোটেই না। যে দেশের মানুষ এতটা ক্রিকেট পাগল, শুধু মানুষ না, সব ধরনের সরকারি বেসরকারি সব অর্গানাইজেশন এত সাপোর্টিভ, সেখানে একটা দেশের এবং আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিসও নেই, সবকিছু মিলিয়ে একটা দেশের এরকম অবস্থা হতে পারে না। কিন্তু সো আমার মনে হয় যে এটাই যুক্তিসঙ্গত যে তারা যে ভালো কাজ করতে পারেনি, বরঞ্চ তাদের কাছে ক্রিকেটটা রাখাটাই বোধহয় একটা রিস্কি ব্যাপার। কারণ আমার ধারণা যে তারা যদি আরো 2 বছর থাকতো, আমরা হয়তো 2 বছরের মাথায় গিয়ে নেপালের সাথে জিততেও পারতাম না, এমন একটা পর্যায়ে আসতে পারতো। সো আমার মনে হয় এটাকে একটা জায়গায় থামানো দরকার এবং এখান থেকে একটা ইউটার্ন নেওয়া দরকার এবং নতুন মানুষদের আসা দরকার, নতুন চিন্তা আসবে, নতুন ব্লাড আসবে, নতুন স্বপ্ন আসবে এবং সেটি থেকে হয়তো আমাদের একটা উত্তরণ করতে পারে। ফাহিম ভাই, এখানে কি আইসিসির আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় যদি রাজনৈতিক হস্তক্ষেপ থাকে সেক্ষেত্রে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার একটা আশঙ্কার জায়গাও থাকে। তো এখানে যদি পুরো বোর্ড যদি স্টেপ ডাউন করে বা তাদের যদি সরিয়ে দেওয়া হয়, ওইরকম কোনো আশঙ্কা কি আছে, নাকি আমরা এটা আসলে ম্যানেজেবল ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র? সে ব্যাপারটা তো অবশ্যই আছে এবং সে কারণে এটা নিয়মের ভেতর থেকেই এটাকে করতে হবে। আমার মনে হয় না নিয়মের বাইরে এটা করার সুযোগ আছে, জোর করে কিছু এটা করার সুযোগ আছে। এমন কিছু করার সুযোগ নেই এবং করা উচিত হবে না যাতে বাংলাদেশ ক্রিকেটের উপরে কোনো ধরনের আইসিসি তরফ থেকে কোনো ধরনের ইনজাংশন জারি হয় বা তেমন কিছু হয়, সেটা ডেফিনেটলি। আমার যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে যে এক্সিস্টিং যে বোর্ডটা আছে তারাও নিশ্চয়ই এটা উপলব্ধি করতে পারে এত বড় একটা অভ্যুত্থানের পরে, এত বড় একটা পরিবর্তনের পরে, যেখানে হাইকোর্টের প্রধান বিচারপতিকে স্টেপ ডাউন করতে হয়, যেখানে বাংলা স্টেট ব্যাংকের প্রধানকে গভর্নরকে স্টেপ ডাউন করতে হয়, যেখানে হয়তো সামনে আমরা আমাদের নির্বাচন কমিশনের মধ্যে পরিবর্তন দেখতে পাবো, পুলিশের আইজি বদলে যাবে এবং আরো অনেক কিছু। সেখানে এটা খুবই সাধারণ, খুব নগণ্য একটা ব্যাপার কোথায়। আমরা যদি কেউ মনে করে রাখি যে না এটা তো নিয়মের মধ্যে আছে, অতএব এরকম হবে ওরকম হবে, আমার মানে ব্যাপারটাকে সেভাবে দেখা উচিত না। নিয়মের মধ্যে থেকেও যদি কেউ থেকে যেতে চায়, সাধারণ মানুষের চোখে তাদের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে, তারা হয়তো থাকতে পারবে, নিয়মের মধ্যে থাকতে পারবে, আমি নিশ্চিত নই। আমি যদি ধরেই নিলাম নিয়মের বেড়া জালে তারা যদি থেকেও যায়, সাধারণ মানুষের দৃষ্টিতে তাদের অবস্থান কি হবে, এটা বোধহয় একটু ভেবে দেখা দরকার। হয়তো জোর করে তাদেরকে নামানো হবে না বা জোর করা হবে না, সেটা আইসিসির নিয়মের কারণে, কিন্তু সেটা বোধহয় তাদের কাছেও ভালো লাগবে। ওকে, ফাহিম ভাই, আপনি একটা বলেছিলেন মিডিয়াতে যে ক্রিকেট বোর্ডের সংস্কারের একটা রূপরেখা আপনি তৈরি করছেন, যে কোন কোন জায়গায় আমাদের সংস্কারটা হবে বা হওয়াটা উচিত, সেইটা কাজ কি আপনি করেছেন বা কত দূর হয়েছে? সেটা অবশ্যই কিছুটা তো আমার মাথায় আছে, কিছুটা কাগজে কলমে আছে। সেটা যেমন পুরো বোর্ডকে নিয়ে, সেটা ইলেকশন থেকে শুরু করে বিভিন্ন বিভাগ, সেটা যদি গেম ডেভেলপমেন্ট বলি, ক্রিকেট অপারেশনস বলি, ফিনান্স বলি, সেটা 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 মার্কেটিং বলি, প্রত্যেকটা বিভাগকে নিয়েই যেই চিন্তা ভাবনাগুলো, যেই পরিবর্তনগুলো দরকার, যে লক্ষ্য নিয়ে কাজগুলো করা দরকার। আসলে আমরা যদি বলি নিয়ম কানুনের ব্যাপার, ক্রিকেট বোর্ড কাগজে কলমে যে নিয়ম কানুন নেই তা তো নয়, কিন্তু সেই নিয়ম কানুন গুলো আমরা কতটুকু মেনে চলেছি, ম্যানিপুলেশন কতটুকু করেছি, সেটা হলো প্রশ্ন। কারণ আমরা দেখেছি যে হয়তো অনেক ক্ষেত্রে এমনই হয়েছে যে আমি হয়তো একটা জিনিস কেনার জন্য অর্ডার দেবো, আমি হয়তো সেই জিনিসটা সিলেক্ট করবো, তারপর আমি হয়তো সেই জিনিসটা সাপ্লাই করবো। তো এটা একটা এক্সাম্পল দিলাম, আমি সেটা একটা এক্সাম্পল দিলাম। তো এমন অনেক কিছু হয়তো, এমন অনেক কিছু নীতি নৈতিকতাহীন অনেক কাজ হয়েছে এখানে। তো সেই বিষয়গুলো নিয়ম তো নিশ্চয়ই এরকম নেই এবং আমরা যদি যাই সেখানে হয়তো দেখবো যে সব নিয়ম মেনেই সব করা হয়েছে, কিন্তু তার বাইরেও যে গেছে অনেকে এবং সেখানে অনৈতিক কাজ হয়েছে, এগুলো বোধহয়
দেখা দরকার, বোঝা দরকার, জানা দরকার। এবং এটা আমরা সবাই জানি যে ক্রিকেট বোর্ডে এই ধরনের অনেক কাজ হয়েছে। শুধু এই ধরনের কাজই না, আমরা তো ইলেকশন নিয়ে কি হয়েছে আমরা তো জানি। ইলেকশনের পুরো ব্যাপারটাকে কেমন করে ম্যানিপুলেট করা হয়েছে। ইলেকশনের যেই ব্যাপারটা ছিল, যেভাবে ইলেকশন হতো, সেখান থেকে ইলেকশনটাকে আমরা কোথায় নিয়ে এসেছি। ঢাকা এখন একটা থার্ড ডিভিশনের টিম, যার হয়তো কোনো কন্ট্রিবিউশন নেই ইন ওয়ান সেন্স, হ্যাঁ, যার হয়তো একটা সিমেন্টের ক্রিকেট পিচও নেই, সেও একটা কাউন্সিলর, হয়তো খুলনা ডিভিশনের একটা কাউন্সিলর। তো এই যে ব্যালেন্সিং একটা অবস্থা, সবকিছু কিন্তু নিজের স্বার্থে গড়ে তোলে কিন্তু। এবং 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 ক্রিকেট বোর্ড তো অনেকটা না ঢাকা ক্রিকেট বোর্ড হয়ে গেছে ইনস্টেড অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সারা দেশকে এক অর্থে বঞ্চিত করা হয়েছে কিন্তু ক্রিকেট থেকে। এবং তার মানে কি, সারা দেশে যে মেধা আছে, সারা দেশে যে ক্রিকেট সম্ভাবনা আছে, সেটাকে নেগলেক্ট করা হয়েছে কিন্তু। এটা একটা বেসিক ফান্ডামেন্টাল মিস্টেক আমি বলবো। ক্রিকেট মানে আমার ঘরের আঙ্গিনায় যেটা খেলা হবে সেটাই ক্রিকেট না তো। সারা বাংলাদেশে যারা আছে সবার জন্য সুযোগ সুবিধা তৈরি করা, সবাইকে নিজেদেরকে এক্সপ্রেস করার সুযোগ দেয়া, সেটার কোনোটাই কিন্তু আমরা ওখানে দেখিনি। আমরা দেখেছি একটা ঘরোয়া পরিবেশের মধ্যে সবকিছু হচ্ছে, এবং আলটিমেটলি শুধু জাতীয় দলকে নিয়ে আমরা ব্যস্ত থেকেছি। জাতীয় দল ভালো করেছে, মিডিয়াতে এসছে, সেটা নিয়ে আমরা সন্তুষ্ট হয়েছে। এবং জাতীয় দল যখন খারাপ করেছে, আমরা কোনো না কোনো এক্সকিউজ সামনে এসে দাঁড় করিয়েছি কিন্তু। তো আমার মনে হয় যে ইট নিডস টু চেঞ্জ। মানে পুরোটা চিন্তা ভাবনা, কাজের ধরন, সবকিছু। অনেকে হয়তো ভাবতে পারে অনেক কিছু করতে হবে, তা কিছু নয় কিন্তু। কিছুটা সততা, কিছুটা জবাবদিহিতা, কিছুটা স্বচ্ছতা, এবং কিছুটা ক্রিকেট নলেজ, আর কিছু না। বাকি সব কিন্তু ক্রিকেট কাগজে কলমে সব লেখা আছে কি করতে হবে কিন্তু। ফাহিম ভাই, আপনি যে শব্দগুলো বলেন, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ক্রিকেট নলেজ, আপনি 4টা পয়েন্টের কথা বলেছেন। এই জায়গাটা থেকে আপনার মনে হয় যে সর্বশেষ যে বোর্ড, বা ধরেন পাপন ভাইয়ের নেতৃত্বাধীন বোর্ড, মোরলেস তো তারা একই রকম রয়েছেন, হয়তো কিছু পরিচালক এদিক ওদিক হয়েছেন, 12 বছর ধরে তারা রয়েছেন। 2012 সালে প্রথম অ্যাপয়েন্টেড হয়েছেন, তারপরে 2013, 17, 21 3টা নির্বাচনে জিতে তারা এসেছেন। এই 4টা শব্দের যথেষ্ট অভাব তাদের মধ্যে ছিল বলে কি আপনার মনে হয়? না, এটা বোধহয় খুব পরিষ্কার। তারা শুধু তাদের একটা প্রধান লক্ষ্য ছিল, যেটা প্রধান লক্ষ্য হওয়া উচিত, সেটা কি? ক্রিকেটের উন্নতি। জাতীয় দল যারা খুব ভালো খেলতে পারে, আমরা চেষ্টা করে যাব যা কিছু করার প্রয়োজন, সেটা গ্রাসরুট লেভেল হোক, সেটা ভালো কোচ তৈরি করা হোক, সেটা মাঠঘাট তৈরি করা হোক, সেটা ফ্যাসিলিটি তৈরি করা হোক, যেন জাতীয় দল ভালো করতে পারে। এটি তো আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত ক্রিকেট বোর্ড। কিন্তু এই বোর্ডের প্রধান উদ্দেশ্য কিন্তু সেটা ছিল না। প্রধান উদ্দেশ্য ছিল যে পরবর্তী নির্বাচনটা আমি কেমন করে জিততে পারবো, এবং তারপরে নির্বাচনটা আমি কেমন করে জিততে পারবো, এবং তারপরে কি হয়েছে, এরপরে আর কোনোদিন যেন আমরা না হারি, সেটার বন্দোবস্ত কি হতে পারে, সেভাবেই চিন্তা করা হয়েছে। এবং ওইটা করতে গিয়ে যে ধরনের ম্যানিপুলেশন করতে হয়েছে, সেটা বাংলাদেশের ক্রিকেট বলতে কিন্তু আমরা ঢাকা ক্রিকেটে বুঝি, সেই ক্রিকেটটাকে একদম ডিস্ট্রয় করে ফেলা হয়েছে, একেবারে ডিস্ট্রয় করে ফেলেছে। আমি যে আজকে যে আমরা যে দেখি যে এই টিমকে দেখলাম গিয়ে 122 রানে অল আউট হয়ে গেল, এবং আমরা কিন্তু সবাই খুব চিন্তায় আছি যে কি হবে, পাকিস্তানের এগেইনস্টে কেমন করে খেলবো। অথচ আমরা কি পাকিস্তানে খেলিনি? আমরা কি পাকিস্তানের এগেইনস্টে পাকিস্তানকে খেলিনি অনেকদিন আগে, যখন আমরা অনেক ইম্যাচিউর ছিলাম? খেলিনি? আমাদের কখন কি এত দুশ্চিন্তা করতে হয়েছিল? হয়নি। আমাদের যে খেলাধুলা, যে পরিবেশ আমরা তৈরি করেছি, সেই পরিবেশ থেকে যে চরিত্রগুলো উঠে আসে, সে সবগুলো এখন সেরকমই। তাদের মধ্যে জবাবদিহিতা নেই, তাদের মধ্যে সেই যে কমিটমেন্টের ব্যাপার, সেটা নেই, কারণ পরিবেশটাই এমন। কি আমরা খেলোয়াড়দেরকে নষ্ট করেছি, আমরা কোচদেরকে নষ্ট করেছি, আমরা আম্পায়ারদেরকে নষ্ট করেছি, আমরা সংগঠকদের নষ্ট করেছি, আমরা মিডিয়াকে নষ্ট করেছি, এভরিথিং। এবং তার ফলে যেই আলটিমেটলি কিন্তু যে প্লেয়ারটা তৈরি হয়েছে, সেই প্লেয়ারটা অত্যন্ত রুগ্ন, সাহস নেই। এবং আমরাও আজকাল আর কোনো ভরসা করতে পারি না কিন্তু আমার দলের উপরে। কিন্তু যখন খেলতে নামে, সবাই 2 হাত ধরে দোয়া করা শুরু করে দিই, কোনো মতো যেন এবার পার পেয়ে যায়। এটা কিন্তু 5, 7, 8, 10 বছর আগেও ছিল না। আমরা এতটাই ক্ষতি করেছি আমাদের বাংলাদেশের ক্রিকেটে। ফাহিম ভাই, আপনি বলছিলেন যে আমাদের সবগুলো সেক্টরেই আসলে নষ্ট করে দিয়েছেন। যে কথাটা বললেন, আপনি সততার কথা বললেন, আপনি একটা উদাহরণও দিলেন। ইনফ্যাক্ট সেই উদাহরণটা খুব ভালোভাবে মিলে যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে। ফিফা থেকে আমাদের এইখানে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এক্স্যাক্টলি এরকমই জিনিস হয়েছে। টাকা পয়সা সংক্রান্ত বিষয়, দুর্নীতি সেই সংক্রান্ত বিষয়। আপনি কি মনে করেন যে ক্রিকেট বোর্ড যদি নতুন ক্রিকেট বোর্ড যারা আসবে, তাদের কাজ শুধুমাত্র ক্রিকেটটা সামনে এগিয়ে নিয়ে যাওয়া নয়, বরং পেছনের ক্রিকেট বোর্ড গুলো কি কাজ করেছে সেই জায়গাটাতেও একটা ক্লিয়ার একটা তদন্ত, একটা ইনভেস্টিগেশন, একটা প্রপার ইনভেস্টিগেশনের সুযোগ রয়েছে, বা সেটার আসলে প্রয়োজন বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই যারা আসবে তাদেরকে তো নিশ্চয়ই এটা করতে হবে। কারণ আমরা যদি সামনে ভালো এক্সাম্পল রাখতে চাই, তাহলে বুঝতে হবে যে পিছনে কি হয়েছে। কিন্তু
আমি এটা বলবো না পেছনে ওর দিকে তাকিয়ে অনেক সময় নষ্ট করার মতো সময় আমাদের আছে, কিন্তু পেছনের দিকে তাকানো দরকার যে কোথায় কোথায় আমরা ঠিক পথে হাঁটিনি। আমি নিশ্চিত যে অনেক ফুটপ্রিন্ট অনেকেই রেখে গেছে এবং সেগুলি দিকে তাকালেই বোঝা যাবে যে কোথায় কোথায় আমরা ভালো কাজটা করতে পারিনি, কোথায় কোথায় আমরা খুব ইচ্ছা করেই ভালো কাজগুলি করিনি। সো আমার মনে হয় সেটা অবশ্যই জরুরি হবে, এবং যাদের দায় আছে, যারা এর জন্য দায়ী, সবাই যে দায়ী তা বলবো না, কিন্তু যারা এর জন্য দায়ী তাদেরকে অবশ্যই সবার সামনে নিয়ে আসা প্রয়োজন, এবং সামনে যেন আরো কেউ এই ধরনের কাজ করতে সাহস না পায় বা না করে, সেটাও বোধহয় এর মধ্যে দিয়ে এনশিওর হবে। ক্রিকেটের আপনি একটা নির্বাচন করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচনটা, সেই নির্বাচনটাতে আপনি হেরে গিয়েছিলেন। আপনি বলছিলেন যে নির্বাচন প্রক্রিয়ার যে কথাটা, সো এই টোটাল প্রক্রিয়াটা আপনি বলছিলেন যে এমন ভাবে নির্বাচন প্রক্রিয়াটা তৈরি করা হয়েছে যে যেন তারা ক্ষমতায় আসে এবং সেই ক্ষমতা থেকে যেন কখনো যেতে না হয়। ক্রিকেট বোর্ডের এই নির্বাচন প্রক্রিয়ার জায়গাটাতেও কি আসলে সংস্কারের প্রয়োজন আছে বলে মনে করেন আপনি? আমার মনে হয় এটাই প্রথমেই সংস্কার করতে হবে, যেন কারণ একটা অ্যাডহক কমিটি যদি আসে তাদের কাজ হবে কিন্তু একটা ইলেকশন করে একটা বোর্ড দিয়ে দেওয়া, তৈরি করা, সেখানে কাজ করা, এবং সেখানে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হবে এটা ঠিক করা। এমন একটা কনস্টিটিউশন হওয়া উচিত, এমন একটা ইলেকশন হওয়া উচিত যেটা সারা বাংলাদেশকে ঘিরে হবে। এই যে ঢাকা কেন্দ্রিক এইসব চিন্তা ভাবনা এবং এবং তোমারটা তুমি নিয়ে নাও, আমারটা আমি নিয়ে নিলাম, এই ভাগাভাগি, এটা মোটেই হওয়া উচিত। একটা ব্যালেন্স, একটা সিস্টেম থাকা উচিত যেখান থেকে আমরা দেখতে পাবো যে সেরা মানুষগুলো আসতে পারছে, এবং একটা ব্যালেন্স যেন থাকে, সারা দেশকে আমরা সমানভাবে যেন ভাগ করতে পারি, রিজন গুলোকে যেন সেভাবে দেখতে পারি, এবং সেভাবে যেন মানুষজন উঠে আসে, ভালো ভালো মানুষজন উঠে আসতে পারে, সেই জিনিসটা দেখতে হবে। কিন্তু সো আমরা একটা গ্রুপ করে ফেললাম, তারপর ঠিক করলাম যে কিভাবে আমরা সবাই বোর্ডে চলে আসতে পারবো, এরকম তো হওয়ার কথা, এরকম হওয়া উচিত না। মানে দিস ইজ ইনসেইন। এটা মানে এটা 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 ভীষণ রকমের একটা ক্রাইম হয়েছে, কিন্তু কারণ এটা ছোটখাটো একটা ফেডারেশন না। বাংলাদেশের আর দশটা বলবো না, আর তিনটা চারটা মেজর অর্গানাইজেশন যা আছে, ক্রিকেট তার মধ্যে একটা। ক্রিকেট বাংলাদেশকে ইন্টারন্যাশনাল যেভাবে রিপ্রেজেন্ট করে, সেটা কোনো তুলনাই হয় না। মানে আমি তো এখন বলবো, এখন বোধহয় আমাদের প্রধান উপদেষ্টা এবং ক্রিকেট, এটা বোধহয় আন্তর্জাতিক ভাবে, এর পাশাপাশি বোধহয় আমরা আমাদের গার্মেন্টস শিল্পকে বলতে পারি, আন্তর্জাতিক ভাবে এটাই আমাদের কিন্তু বড় স্বীকৃতি, এবং সেখানে ক্রিকেটকে আমরা অনেক দূর নামিয়ে ফেলেছি, কিন্তু যেটাকে আরো উপরে ওঠানোর সুযোগ ছিল আমাদের। আমার মনে করি এটা একটা বিশাল ব্যাপার, ইটস আ বিগ ক্রাইম। আমার কাছে মনে হচ্ছে বিগ ক্রাইম। আপনি জানেন, আমি আপনাকে জানি, আই নো ইউ ফর ইয়ার্স, 10 12 বছর 15 20 বছর বা তার চাইতে বেশি সময় ধরে আপনি ক্রিকেটের পিছিয়ে কাজ করেন, এবং আপনার মতো অজস্র মানুষ আছে, আরো অনেকে আছে। কিন্তু আমরা সবাই কিন্তু ঘুরে ফিরে চেয়েছি যে ক্রিকেটটা এমন একটা জায়গায় যাক যেখানে আমরা সম্মানিত বোধ করতে পারবো ওয়ার্ল্ড ক্রিকেটে। এখানে আমাদের কিন্তু অতিরিক্ত কিছু আমরা পেতাম না, কিন্তু আমি আজকে যা আছি বা আপনি যা আছেন, আপনি তাই থাকতেন। কিন্তু বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে আরেকটু উচ্চতায় উঠিয়ে নেওয়ার সুযোগ ছিল, কিন্তু কিছু মানুষের জন্য বাংলাদেশ সেখান থেকে বঞ্চিত হয়েছে। এটা কিন্তু খুব সিম্পল ব্যাপার না। ইটস নট এ ম্যাটার অফ কিছু নীতি নৈতিকতা বা দুর্নীতি, তা না, কিন্তু বাংলাদেশকে অনেক নিচে নামানো হয়েছে কিন্তু এর মধ্যে দিয়ে। ফাইন ভাই, এক্স্যাক্টলি তাই। আপনি যে কথাটা বললেন সেটা আসলে এর চেয়ে ভালোভাবে আসলে পুরো জিনিসটাকে সামারাইজ করা যায় না, যারা অন্তত বাংলাদেশের ক্রিকেটটাকে ভালোবাসে। আমরা তো সবাই যে যেখানে আছে মোরলে সেখানেই থাকবো, আমাদের আর কি। কিন্তু দেশের ক্রিকেটটা যদি ভালো হয়, তাহলে ওই যে গর্বে যে আমাদের সবার বুকটা ফুলে ওঠে, মাথাটা উঁচু হয়ে যায়, ওইটুকুনি তো আমরা চাই। এর চেয়ে বেশি আর আমাদের কি চাওয়ার থাকতে পারে? ফাইন ভাই, একটা ইমপ্রেশন দেওয়া হয়েছে যে, বা দেয়া হয় একটা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বিভিন্ন সময় দেওয়া হয়েছে যে না, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে বা যারা হচ্ছে গিয়ে ক্রিকেট ব্রেইন যার ভালো রয়েছে, মোরলেস সবাই তো বিভিন্ন ভূমিকায় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে, ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। এখন যদি এরকম একটা অ্যাডহক কমিটি করা হয়, আপনি কি মনে করেন না যে এখানে 10 জন 12 জন 15 জন ওরকম মানুষ পাওয়া যাবে যারা সত্যি সত্যি যোগ্য ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? যে ইমপ্রেশনটা হয়তো আগে দেওয়া হতো যে না, ওরকম বাইরে তো আমাদের কেউ নেই, ওরকম 10-12 জন কি আমাদের ওইরকম ক্রিকেট মেধা বিভিন্ন সেক্টরেরই আছে বলে আপনার কি মনে হয় না? আমি তো মনে করি আছে। দেখুন, মেধা আর খেলা এক জিনিস নয়, কিন্তু আপনি খুব ভালো খেলেছেন মানে কি আপনার ট্যাঙ্কিতে অনেক কিছু আছে তা নয়, কিন্তু দিস আর টু ডিফারেন্ট থিংস। এটা বোঝা খুব জরুরি। কিন্তু সো আপনি যদি সেই বিবেচনায় চান, আমাদের দেশে এখনো অনেকে আছে যারা খুব ভালো ক্রিকেট খেলেছে। আমি দেশের বাইরে দু জায়গাতেই আছি, কিন্তু ভালো ক্রিকেট ব্যাকগ্রাউন্ড আছে এবং অনেকে আছেন, এবং ক্রিকেট ব্যাকগ্রাউন্ড প্লাস অন্যান্য আরো অনেক বিষয়ে যারা ক্রিয়েটিভ মানুষ এবং ক্রিয়েটিভ কাজ করেছেন, এমন অনেক মানুষ বাংলাদেশে আছে।
এবং এটা একটা সংমিশ্রণে কিন্তু একটা বোর্ড তৈরি হবে, নট নেসেসারিলি সবাইকে ক্রিকেট এক্সপার্ট হতে হবে, কিন্তু বিভিন্ন ধরনের এক্সপার্টিস দরকার একটা ক্রিকেট বোর্ড চালাতে, একটা অর্গানাইজেশন চালাতে। নট নেসেসারি সবাই ডাক্তার হবে, নট নেসেসারি সবাই ইঞ্জিনিয়ার হবে, বিভিন্ন ধরনের মানুষ নিয়ে একটা কম্বিনেশন নিয়ে কিন্তু একটা বোর্ড হবে, এবং তারা এই বোর্ডের বিভিন্ন রোল প্লে করবে। সো এরকম লোক ডেফিনেটলি আছে বাংলাদেশে। আমরা আমরা যেটা হয়েছে যে এত লম্বা সময় ধরে তাদেরকে আমরা বাইরে রেখেছি, এই জন্য অনেককে হয়তো আমরা ভুলেই গেছি, অনেকে চারই হয়তো আমাদের মনে পড়ে না, কারণ গত গত এক যুগ বা তার বেশি সময় ধরে তাদের কথা আমরা একবারও ভাবিনি, তাদের চেহারা কথা একবার মনে করিনি, যে কারণে আমরা বোধহয় এখন মনে করতে পারছি না কে কে হতে পারে তারা। কিন্তু এমন লোক আছে কিন্তু বাংলাদেশে, এবং আমার ধারণা তারা তারা অনেক ভালো কাজ করার যোগ্যতা রাখে। ভাই অমন একজন কি নাজমুল আবেদিন ফাহিম হতে পারেন বা পারেন না? মানে আমি বলছি এরকম প্রস্তাব যদি আপনার কাছে আসে, তাহলে কি এরকম কিছু, এরকম প্রস্তাবটাকে আপনি গ্রহণ করবেন? সত্যি কথা বলি, একদম অনেস্টলি যদি বলি, আমি কিন্তু সবকিছু ছেড়ে ছুড়ে আমি এখন সবকিছু বাইরে, কিন্তু মানে ক্রিকেট নিয়ে আমার তেমন ব্যক্তিগত ইয়ে নিয়ে আমার কোনো স্বপ্ন নাই। এটা প্রায় বেশ, আমি বলবো প্রায় 8-10 মাস হয়ে গেছে আমার ব্যক্তিগত কোনো স্বপ্ন নাই। মানুষ ক্রিকেট ভালো করলে আমি খুব খুশি হই, তার জন্য যদি এখানে কথা বলতে হয় কথা বলতে, সেটা আমি করি, একটু লেখালেখি করি এটুকুর মধ্যে, আমার আর ব্যক্তিগত সম্পর্ক নেই। কিন্তু সেই দিক থেকে আমার কোনো আগ্রহ ছিল না। যদি আমার হতে এখন একটা ইলেকশন হবে, এখন একটা ইয়ে হবে, আমি খুব একটা আগ্রহী হতাম না খুব সম্ভবত। কিন্তু আমার মনে হয় যে যেই ঘটনার মধ্যে দিয়ে এই পরিবর্তনটা, এই যে এতগুলি মানুষ, মানুষ বলবো না, আমাদের আমাদের ছাত্ররা, তরুণরা, যাদের এত সম্ভাবনাময় জীবন ছিল, তারা মানে গুলির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল একটা স্বপ্ন নিয়ে, তারা কতটুকু বুঝতে পেরেছিল, আমি নিশ্চয়ই তারা বুঝতে পেরেছিল যে তারা কি জন্য তাদের জীবনটা দিচ্ছে। এই জীবনটা দেওয়ার পরে যেই নতুন একটা বাংলাদেশ আসলো, সেখানে কিছু করার সুযোগটা কিন্তু অনেক বড় ব্যাপার। দিটস এ ডিফারেন্ট থিং। এটা একটা অন্য জিনিস, এটা এটা মনে হয় খুব গর্বের একটা ব্যাপার হবে। এটা তাদের তাদের যে বলিদান, সেটার একটা প্রতিদান দেওয়ার একটা সুযোগ এটা। সেখানে বোধহয় যদি কাজের করার সুযোগ পাই, আমি অবশ্যই আগ্রহী হব। আমি আমি খুব দুহাত ভরে সেটা নিব, এবং যদি সুযোগ পাই আমি খুব ভালোভাবেই চেষ্টা করব যেন 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 ভালো একটা কাজ করা যায়। আমরা যে স্বপ্নটা দেখি, যেখানে পৌঁছানোর কথা আমরা ভাবি, সেখানে পৌঁছানো যেন যায়, সে চেষ্টাটা ডেফিনেটলি করবো। আমি জানি না সে সুযোগ আমার আসবে কিনা, বাট আমি আসলে, বাট না আসলেও কিন্তু এখন কিন্তু আমি যেটা বুঝি যে আমার ক্রিকেট বোর্ডে থাকতেই হবে এমন কথা নেই। আমি এখন ক্রিকেট বোর্ডে গিয়ে হয়তো কাউকে বলতেও পারবো যেটা কিন্তু এভাবে না হয় ওটা হলে খুব ভালো হতো, যেটা আগের বোর্ডে বলার কোনো সুযোগ ছিল না। আগের বোর্ডে বলার কোনো সুযোগ ছিল না, এখন কিন্তু সুযোগ। আপনি গিয়ে বলতে পারবেন কিন্তু এটা এইভাবে হলে খুব ভালো হয়, পেপারে আপনি লিখতে পারবেন, বাট আমি গিয়ে বলতে পারবো যে এই সিস্টেমটা ঠিক না, এভাবে করো, আমি গিয়ে বলতে পারবো। সো কন্ট্রিবিউট করার কিন্তু এখন সুযোগ থাকবে অনেক দিক থেকে। সেই সুযোগ ডেফিনেটলি আমি আমি কাজে লাগার চেষ্টা করবো। আমি একটু যদি ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞাসা করি, বা দর্শকদের ক্লিয়ার করার জন্য জিজ্ঞেস করি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তো আপনি আগেও ছিলেন, নানান ভূমিকাতেই ছিলেন, কোচ হিসেবে ভূমিকা রেখেছেন, ডেভেলপমেন্টে ছিলেন, মেয়েদের ক্রিকেটে ছিলেন। আমার যে স্পেসিফিক প্রশ্নটা সেটা হচ্ছে কি, যে বাংলাদেশ ক্রিকেটে যদি সংস্কার হয় এবং সেখানে যদি এই বোর্ডটা যে কোনো ভাবেই ডিসলভ করে দিয়ে একটা অ্যাডহক কমিটি যদি করা হয়, সেইখানে আপনাকে একজন হচ্ছে গিয়ে ওই অ্যাডহক কমিটির মেম্বার হিসেবে আমন্ত্রণ জানানো হলে সেটা একসেপ্ট করার জন্য আপনি তৈরি আছেন? আপনার উত্তরটা কি আমি রাইটলি বুঝেছি কিনা? না, হ্যাঁ, অবশ্যই। যেটা বললাম যে এখন যেই প্রেক্ষাপটে এটা হয়েছে, সেখানে তো না করার কোনো সুযোগ নেই অ্যাকচুয়ালি। আপনি হয়তো জানেন যে আমি এই আন্দোলনের সময় আমি রাস্তায় গিয়েছিলাম, আমি সহমর্মিতা জানিয়েছি, রাস্তায় আমি ছিলাম, মিছিলে ছিলাম। সো এবং এবং যেহেতু আন্দোলনটা সফল হয়েছে, এখন বোধহয় সুযোগ এসেছে যারা এই আন্দোলনে ছিল কিন্তু এখন নেই, তাদের স্বপ্নটা পূরণ করার একটা সুযোগ। তো এটা আমার মনে হয় এটা খুব গর্বের একটা ব্যাপার হবে, গৌরবের একটা ব্যাপার হবে যদি এটার সাথে আমি জড়িত হতে পারি। সেই আন্দোলনের একটা অন্যতম মুখ যিনি, তিনি এখন বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ, তার কথা আমি বলছি। সো আপনি মনে করেন যে আসলে এইটা সত্যি সত্যি এটা রিফ্লেকশন ক্রীড়াঙ্গনে দেখা যাওয়া, তার কারণে, তার উপস্থিতির কারণে সুযোগটা আর একটু বেশি, বা আমি যদি আরো স্পেসিফিক্যালি ক্রিকেটের কথাও যদি বলি, ক্রিকেটে এই রিফ্লেকশন দেখা যাওয়ার সুযোগটা আরো বেশি আসিফ মাহমুদ আমাদের হচ্ছে গিয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার কারণে, যিনি এই আন্দোলন থেকে আসলে উঠে এসেছেন? অনেক বেশি, অনেক বেশি। এই কারণে বলবো যে এর আগে আমরা যেগুলো দেখেছি সব রুটিন ওয়ার্ক। এর আগে আমরা যা দেখেছি সব রুটিন ওয়ার্ক, কাগজে কলমে যা আছে সেভাবে, ঠিক আছে, নিয়ম নিয়ম অনুযায়ী এটা করে দেওয়া হলো, ওটা করে দেওয়া হলো। কে কি করছে এবং কোথায় নিয়ে যাচ্ছে একটা অর্গানাইজেশনকে, সেগুলি দেখার তেমন কোনো ইয়ে ছিল না। বাট এই আন্দোলনের সাথে যারা জড়িত, যিনি আমাদের উপদেষ্টা হয়েছেন ক্রীড়া, শুধু তিনি না, তার আশেপাশে যারা আছে, সমন্বয়ের সাথে যারা জড়িত,
তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু খুব পরিষ্কার, কিন্তু যেখানে যে কাজটা হবে সেটা যেন সততার সাথে হয়, সেখানে যেন দেশপ্রেম থাকে, সেখানে যেন স্বচ্ছতা থাকে, সেখানে যেন মেধা থাকে, এবং আলটিমেটলি আমাদের যা রিসোর্স আছে সেটা যেন সর্বোচ্চ ব্যবহার করতে পারি আমরা। এই বিষয়গুলো কিন্তু খুব পরিষ্কার, কিন্তু তাদের কাছে তারা জানে তারা কি করতে চায়। তারা শুধু একটা চেয়ারে বসে গেলাম আর এসি রুমে বসে গেলাম, ব্যাপারটা তা নয়। আমি এই সেই হয়ে গেলাম, ব্যাপারটা তাদের কাছে তা মোটেই নয়। দে ভেরি ক্লিয়ার যে ওরা কি চায়, এবং এটাই হচ্ছে আসার জায়গাটা হচ্ছে এই জায়গাটাতে। সো আপনি যখন পরিষ্কার থাকবেন যে আপনি কি চান, তাহলে কিন্তু যেটা হবে যে রাস্তায় চলতে চলতে প্রতিবারই আপনি হিসাব করার চেষ্টা করবেন আমি কি ঠিক জায়গায় আছি কিনা। আপনার টার্গেট যদি পরিষ্কার না থাকে, টার্গেট যদি এলোমেলো থাকে, আপনার যদি টেন্ডেন্সি থাকে কোনো মতে আমি বুঝিয়ে দেবো, আপনি ওটা করার প্রয়োজন বোধ করবেন না। আপনি যখন দেখবেন রাস্তায় আমি ভুল পথে যাচ্ছি, আপনি কোনো না কোনো ভাবে সেটা এড়িয়ে যাবার চেষ্টা করবেন, আপনি কোনো না কোনো ভাবে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি পরিষ্কার থাকেন সেটা হবে না। কিন্তু ফাহিম ভাই, আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে যে আপনি বললেন যে আন্দোলনে, আপনি বললেন মানে কি, আমরা তো আপনাকে দেখেছি যে আন্দোলনে আপনি আক্ষরিক অর্থেই রাজপথে ছিলেন, আপনি একাত্মতা জানিয়েছেন। সেইখানটাতে প্রসঙ্গক্রমে চলেই আসে যে আমাদের দুজন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান, তারা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং তারা সর্বশেষ সরকারের সংসদ সদস্যও ছিলেন। আন্দোলনে তাদের আমরা দেখিনি, সেটা হচ্ছে গিয়ে তারা হয়তো সরকারের অংশ হিসেবে থাকতে পারেননি বা কি, সেটা হচ্ছে গিয়ে তাদের আলোচনা। মাশরাফির ইনফ্যাক্ট বক্তব্যটা আমাদের নটরডেমে আমার সঙ্গে তিনি কথা বলেছেন, তিনি তার অবস্থানটা জানিয়েছেন, সেটা হচ্ছে গিয়ে তার জায়গা থেকে তিনি জানিয়েছেন। কিন্তু আমি আপনার কাছে যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে এই এখন এই যা যা হয়ে গেল, স্পেশালি আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলছি, এবং যেই আন্দোলনটা হয়েছে, যে প্রবল গণ আন্দোলন হয়েছে, যেটা ইনফ্যাক্ট গণ অভ্যুত্থানে যেটা রূপ নিয়েছে, সরকার পরিবর্তন হয়ে গিয়েছে, ক্রিকেটের এই জায়গাটাতে কি মাশরাফি সাকিবের উদাহরণটাকে মাথায় রেখে আপনার কি মনে হয় যে ক্রিকেটারদের আর তারা যতদিন জাতীয় দলে খেলার মতো যোগ্য থাকবেন বা সক্রিয় থাকবেন, সক্রিয় রাজনীতিতে যোগ না দেবার একটা বিধান থাকা উচিত? এটাকে আপনি মনে করেন কিনা? আমার মনে হয় যে ব্যাপারটা এমন হয়ে গিয়েছিল, জীবনে অ্যাকাউন্টেবিলিটি কোনো প্রয়োজন নেই। যার ক্ষমতা আছে, যার রাজনৈতিক ক্ষমতা বলি, আর্থিক সক্ষমতা বলি, সামাজিক সক্ষমতা বলি, তার কোনো অ্যাকাউন্টেবিলিটি কিন্তু আমরা আস্তে আস্তে বোধহয় একেবারেই নিঃশেষ হয়ে গিয়েছে। অ্যাকাউন্টেবিলিটি কোনো প্রশ্ন ছিল না। এখন কিন্তু অ্যাকাউন্টেবিলিটি খুব ইম্পর্টেন্ট। আপনি কি করছেন না করছেন, ডাজন্ট ম্যাটার হু ইউ আর, অ্যাকাউন্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার প্রত্যেকটা স্টেপস কিন্তু মানুষ দেখবে এবং আপনাকে মূল্যায়ন করবে। কিন্তু আপনি সাকিব আল হাসান হয়ে গেছেন বলে সবকিছু আপনার মাফ হয়ে যাবে, বা আপনি মাশরাফি হয়েছেন বলে আপনার সবকিছু মাফ হয়ে যাবে, তা কিন্তু নয়। ওরা আপনাকে মূল্যায়ন করবে পদে পদে। এটা কিন্তু পরিষ্কার থাকতে হবে সবাইকে এই ব্যাপারটা। সো আমার মনে হয় যে ওদের কথা যদি বলেন, আমি ওদের ফেভারে দুটো কথা বলতে পারি। একটা হচ্ছে যে যেই দলের সদস্যরা ওই দলের বিপক্ষে কোনো কথা বললে ওরা বোধহয় বেঁচে থাকতে পারতো না, এটা একদম সিম্পল। আরেকটা ওদের ফেভারে যায়, সেটা হচ্ছে যে ওরা ওই দলের পরে কিন্তু কোনো কথা বলেনি, এটা হলো ওদের ফেভারে গেল। কিন্তু ওদের ডিসফেভারে যেটা যায় সেটা হচ্ছে যে এই আন্দোলন চলার কালীন ওদের সুযোগ ছিল কোনো না কোনো ভাবে কিন্তু সহমর্মিতা জানানো। ওদেরকে আমি রাস্তায় আসতে বলছি না, বাট সহমর্মিতা জানানোরটা কিন্তু সুযোগ ছিল। আমার মনে হয় যে আন্দোলনটা অ্যাটলিস্ট তারা বলতে পারতো যে এই আন্দোলনটা একটা যৌক্তিক আন্দোলন, এটা তো ঠিকই আছে, সরকারি তাই চাইছে, ওরাও তাই চাচ্ছে, অলরাইট, ইউ আর ডুইং গ্রেট, এটুকু বলতে পারতো। কিন্তু আমার মনে হয় এটুকু বলা সম্ভব ছিল। এটুকু বললেই বোধহয় ওদের যে বিগ ফ্যান গ্রুপস আছে তারা বোধহয় খুশি হতো যে হ্যাঁ, তারা বুঝতে পারতো যে হ্যাঁ তাদের পক্ষে হয়তো এর চাইতে বলা সম্ভব না। কিন্তু একেবারেই যে না আসার যে ব্যাপারটা, এটা থাকতো না, এবং এটা বোধহয় জরুরি ছিল। কারণ কারণ ওরা ওরা কতটা পলিটিশিয়ান আমি জানি না, কিন্তু ওদের জীবনটা গড়ে উঠেছে কিন্তু এই ফ্যান বেজের উপর। মানুষ যে ওদেরকে ভালোবাসে এটার উপর ভিত্তি করে কিন্তু ওদের জীবনটা গড়ে উঠেছে, শুধু খেলার উপরে নয়। কিন্তু আলটিমেটলি এট দি এন্ড অফ দি ডে মানুষের গ্রহণযোগ্যতাটাই সবচেয়ে বড় জিনিস। আমার সারা জীবনের কাজের যেই মূল্যায়নটা, সেটা সবচাইতে ইম্পর্টেন্ট। সেটাকে নেগলেক্ট করা কিন্তু খুব কঠিন একটা বিষয়, এবং সেখানে যদি মানুষকে অবহেলা করা হয়, মানুষকে নেগলেক্ট করা হয়, মানুষকে ছোট করা হয়, সেটা একটা গর্হিত ব্যাপার আমার চোখে বোধহয়। এবং সেই জায়গা থেকে তারা বোধহয় আমি যেটা বললাম আর কি, তারা হয়তো সহমর্মিতা জানানো তাদের সুযোগ ছিল, যেটা তারা করেনি। মাশরাফি অলরেডি কিছু কথা বলেছে, আমি দেখলাম আপনার সাথে বলেছে, বা এমনিও বোধহয় এদিক ওদিক বলেছে কথা। সে ফিল করছে যে তার এটা করা উচিত ছিল, সে করতে পারেনি।
আমি আশা করছি সাকিবও এমন কিছু করবে। আমি আশা করছি সাকিব হয়তো খুব ভালো একটা পারফরমেন্স করে হয়তো এসে হয়তো সবাইকে সেটা উৎসর্গ করবে বা এমন কিছু কোনো না কোনো ভাবে। আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এদের মতো ফিগাররা যাদেরকে সবাই রোল মডেল হিসেবে দেখে তাদের বোঝা উচিত যে তাদের অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা। তারা ভালো খেলে চলে গেল, সবার প্রশংসা নিয়ে চলে গেল, তাদের ব্যাংক ব্যালেন্সটা খুব ভালো হলো সেই অর্থে, এবং সেটা নিয়ে তারা চলে গেল পিছনে না তাকিয়ে। এটা বোধহয় খুব অনুচিত, খুবই অনুচিত। তাদের যারা যত উপর উঠবে তাদের দায়িত্বটা তত বাড়বে মানুষের জন্য। ফাহিম ভাই, আপনি সাকিবের কথা বলছিলেন, যে সাকিব তো আমরা জানি যে আপনার এমনিতেই খুব ক্লোজ, আপনার শিষ্য, ছোটবেলা থেকেই তিনি হচ্ছে গিয়ে বিভিন্ন সমস্যাতে আপনার। এই যে রাজনীতিতে নাম লেখানো, এই বিষয় নিয়ে কি সাকিবের সঙ্গে আপনার কখনো কোনো আলোচনা হয়েছে? না, সে আপনি সাজেশন তাকে দিয়েছেন কিনা? না, সে অর্থে যে খুব আলোচনা হয়েছে তা নয়। ন্যাচারালি আমি খুব বেশি জিনিস নিয়ে আলোচনা করি তা। যখন ছোট ছিল তখন অনেক রেগুলার বেসিস হয়তো কথাবার্তা হতো, বাট এখন ওরা সবাই বড় হয়েছে, এখন ওদের দে হ্যাভ দেয়ার ওন ফ্যামিলিজ, দে হ্যাভ দেয়ার ওন চিলড্রেন এন্ড দিস এন্ড দ্যাট। এখন আমি অতটা ইন্টারফেয়ার করি না, কারোর সাথে করি। ওদের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করে, আমি খুবই কম যোগাযোগ করি। সো ওটা ওদের ডিসিশন ছিল, এবং আমি জানি না কিসের প্রেক্ষাপটে ওদেরকে সেটা করতে হয়েছে, আই ডোন্ট নো। বাট ডেফিনেটলি আমি ওকে কখনোই একজন সেই পলিটিশিয়ান বলতে যেটা বোঝায় তেমন একটা মানুষ হিসেবে আমি কখনো ওকে দেখিনি, সেভাবে দেখিনি। বাট এটা হঠাৎ করে হয়ে যাওয়া একটা ঘটনা। যদিও গত ইলেকশনে কিন্তু বোধহয় একটা সম্ভাবনা দাঁড়িয়েছিল যেটা অ্যাভয়েড করেছিল, বাট এবার সরাসরি দাঁড়িয়ে গেল। সো এটা ওরই ডিসিশন। নিশ্চয়ই ওর এখন ফ্যামিলি আছে, ওর ওয়াইফ আছে এবং ওর বাবা মা আছে, তাদের সাথে হয়তো আলাপ করেছে। ফাহিম ভাই, আমি আগের যে প্রশ্নটা করেছিলাম যে ক্রিকেটারদেরকে রাজনীতিতে না আসার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী যে কমিটিটাই হোক, আপনি বলছেন যে আপনি আমন্ত্রণ পেলে সেখানে আপনিও থাকবেন, তো তাদেরকে ওরকম স্টেপ নেওয়াটা উচিত কিনা? না, এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ে যাবে। অ্যাকচুয়ালি এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ে যাবে। একজন এই মাপের একটা মানুষ যদি একটা দলে থাকে, এই মাপের সেটা বোর্ডে থাকে, হয়তো আমি যদি আপনি হয়তো বোর্ড প্রেসিডেন্ট আর সে একজন মেম্বার অফ পার্লামেন্ট, হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ রোল হচ্ছে পেয়ে যেতে পারে। সো সেখানে তো আপনার সাথে তার কনফ্লিক্ট হয়ে যাবে, তো আপনি সিদ্ধান্ত নিয়ে একসাথে তার কনফ্লিক্ট হয়ে যাবে, সেটা কনফ্লিক্টের ভেতরেই ফেলে দেওয়া যায়। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে এমন কোনো কিছু কোনো খেলোয়াড় করতে পারবে না, এটা সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, আগের বোর্ড সেটা অ্যালাউ করেছিল, সামনের বোর্ড যেন অ্যালাউ না করে, আপনি সেটা বলছেন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি একটু আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক যে পারফরমেন্স গত কিছুদিনে, অনেকদিনই আমাদের পারফরমেন্স আসলে ডাউনওয়ার্ড। আমি যদি বলি লেটস সে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির পর বা 18 আপনি ধরেন এশিয়া কাপ পর্যন্ত ধরতে পারি আমরা, কিন্তু তারপর থেকেই গত 4-5 বছর ধরে আমাদের পারফরমেন্সের অবস্থা বেশ খারাপ, বেশ খারাপ। এবং সাম্প্রতিক সময় তো খুবই হতাশাজনক, দুইটা যে বিশ্বকাপ গেল। এখানটাতে আমাদের যে কোচ রয়েছেন, আমাদের যে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে সিং এর, তার রোলটা কি, এটা নিয়ে কিন্তু অনেক রকম প্রশ্ন রয়েছে। এবং তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, তিনি হাথুরুসিংহে সিং এর মুগ্ধ, একেবারে মুগ্ধ। আমি নিজেও অনেক ভিডিওতে এটা বলেছি বা এটা জানি, বাংলাদেশ ক্রিকেটে সেটা ওপেন সিক্রেট। সো এখানে কি হাথুরুসিংহে সিং এর একটা জবাবদিহিতার ভেতরে আনার একটা কাঠামো তৈরি করা উচিত কিনা, আর নতুন বোর্ডের কি হাথুরুসিংহে কে নিয়ে এগিয়ে যাওয়া উচিত, নাকি বাংলাদেশ ক্রিকেট আসলে নতুন কোচ আসা উচিত বলে আপনি মনে করেন? না, ব্যাপারটা কাঠামোর না, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা বোর্ডে একটা কোচ যখন আসবে তাতে স্পেসিফিক একটা রোল থাকবে। তার যদি এতটা ক্ষমতা থাকে যে সরাসরি সে প্রেসিডেন্টকে ফোন করে বলতে পারবে আমি কিন্তু ওকে চাই না, তাহলে বুঝতে হবে যে সামথিং ইজ ভেরি ভেরি রং, সে তার রোলের বাইরে চলে যাচ্ছে। সো একটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু আপনার কাজ, আপনি যদি এখানে সিকিউরিটি দায়িত্বে থাকে আর আমি যদি ফিনান্সের দায়িত্বে থাকি, আমাদের আলাদা রোল। কিন্তু আমি জানবো আমার এখানে আমার সার্কেল কতটুকু, আপনি জানবেন আপনার সার্কেল কতটুকু, হ্যাঁ, এর বাইরে আপনি যাবেন না। এটাই হলো একটা টিম ওয়ার্কের, একটা ভালো টিম ওয়ার্কের উদাহরণ। এটা যদি আপনি বাইরে চলে যান তাহলে কিন্তু পুরোটা জিনিস ব্যালেন্স হয়ে যায়। আমার সাথে যদি প্রেসিডেন্টের আলাদা খাতির থাকে, আমি যদি প্রেসিডেন্ট ফোন করে বলি এই কোচ তো আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, আর প্রেসিডেন্ট যদি কোচকে বলে তুমি ওর সাথে কেন খারাপ ব্যবহার করছো, তাহলে কিন্তু হলো না। কিন্তু প্রত্যেকটা জায়গায় তো একটা ডিসিপ্লিনের ব্যাপার আছে, কিন্তু সেই ডিসিপ্লিনটা কিন্তু নষ্ট হয়ে গেছে। সো এটাতে যেটা হয় প্লেয়ারের কনফিউজ হয়ে যায়, এটাতে যেটা হয় যে প্লেয়াররা নিজেদেরকে ঠিকমতো এক্সপ্রেস করতে পারে। কারোর সমস্যা থাকলে সে গিয়ে বলতে পারবে না, কিন্তু সবাই ইনসিকিউরিটিতে ভোগে। কিন্তু এবং এইসব কারণে কিন্তু আমরা এখন যা দেখছি সেই জিনিসটা, এবং কেউ কাউকে বিশ্বাসও করতে পারে না, অবিশ্বাসটা তৈরি হয়, কিন্তু ফেভারিটিজমও তৈরি হয়ে যায়। আমি হয়তো একটু কোচকে একটু বেশি ইয়া দিলাম, আরেকজন একটু দূরে দূরে থাকলো, কোচ আমাকে একটু পছন্দ করলো, একটু পছন্দ করলো না, কোচে কিছু যায় আসেনি, কিন্তু কে পছন্দ করলো কি করলো না, কারণ আমার কাছে তো সবকিছুই আছে, সব চাবি আমার কাছে আছে। তো আমাকে এরা পছন্দ করলো কি না করলো এটা ইম্পর্টেন্ট না। অথচ সবচাইতে ইম্পর্টেন্ট কিন্তু সেটা, প্লেয়ারদের মন জয় করাটা একটা কোচের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেটা।
তখনই সম্ভব হয় একটা টিম তৈরি করা, তখনই সম্ভব হয় সবাইকে বলার যে আসো আমরা একটা কাজ করি একসাথে সবাই মিলে। সেই জায়গাটাতেই আমরা থাকছি না। আমার খুব দুঃখ লাগে, লিটন কুমার দাস যখন প্রথম খেলতে নামলো, আমি একটা কমেন্ট করেছিলাম, হিয়ার কামস এ স্টার, যেদিন ও প্রথম খেলেছিল, প্রথম ইনিংসটা 2015 সালে ফতুল্লাতে ভারতের বিপক্ষে এটা এমনি করে নয় কি, সেই লিটন দাসকে এখন ব্যাট নামলেই মনে হয় বুঝি আউট হয়ে যাবে, এমন হওয়ার কথা ছিল না। আমাদের যে প্রমিনেন্ট সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফি, ওটা তো আস্তে আস্তে 2-1 সরে যাবে। এই দুজনের সাথে লিটন বলেন বা সৌম্য বলেন বা মুস্তাফিজ কিংবা তাসকিন, এরা অ্যাড হবে। আগে 3-4 জন ছিল, এখন 8-9 জন হয়ে গেছে। কিন্তু এই দল তো তেমন হবার কথা না। এই দলের শক্তি তো সেই 5-7 বছর আগের তুলনায় আরো 30-40% ইনক্রিজ করার কথা। এবং এটা আমাদেরই দায়, আমাদেরই দোষ যে আমরা পিছিয়ে গেছি, সামনে যেতে পারি। ফাহিম ভাই, হাতুড়ি সিংকে নিয়ে এগোনো উচিত নাকি তাকে বাদ দিয়ে এগোনো উচিত? আমি অলরেডি বলেছি যে আমার মনে হয় যে হাতুড়ি সিং এখন এমন একটা জায়গায় আছে, ওকে যদি আমরা, আমার যতটুকু ধারণা, আমি যতটুকু মিডিয়াতে দেখেছি, ওকে যদি আমরা কন্টিনিউ করি, আমাদের কিছু, আমরা যদি ওকে বাদ দিই, আমাদের ফিনান্সিয়াল লস হবে। হয়তো আমাদেরকে হয়তো 2-3 মাসের স্যালারি দিয়ে দিতে হবে, যে ঠিক টার্ম পর্যন্ত তাকে রাখা হয়েছে, তাতে হয়তো আমাদের বেশ অনেকগুলো টাকা যাবে। কিন্তু আমার ধারণা ওকে যদি আমরা রাখি পুরো সময়ের জন্য, তার চেয়ে বড় ক্ষতি হবে আমাদের। ওয়েল সেড, ভেরি ওয়েল সেড, ভালো বলছেন আপনি। আমরা প্রায় শেষের দিকে আমি বলেছিলাম যে চলে এসেছি। বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে একটা পরিবর্তন হবে, একটা সংস্কার হবে, আপনি বলছেন যে সেটার প্রয়োজনীয়তা রয়েছে। ওভারঅল ক্রিকেটটা যেই জায়গায় রয়েছে সেই জায়গাটা থেকে এখন তো একটা অ্যাডহক কমিটি হতে পারে, যাদের কাজ হচ্ছে কি একটা সুষ্ঠু নির্বাচনের জায়গাটা তৈরি করা। মানে দেশের ক্ষেত্রে যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে তেমন, সেটা আপনিই বলেছেন। কিন্তু সেরকম একটা জায়গা তৈরি করা, বাংলাদেশ ক্রিকেটকে একটা স্ট্রং বেজের উপরে দাঁড় করানোর জন্য সেই অ্যাডহক কমিটিটার আসলে কিরকম সময় লাগতে পারে বলে মনে হয় আপনার ধারণা? আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ হবে যে অনেকগুলো জায়গায় আমরা উল্টো পথে হেঁটেছি, অনেকগুলো জায়গায় আমরা উল্টো পথে হেঁটেছি। আমি ওসব বাদ দিলাম, ফিনান্সিয়াল আমি বাদ দিলাম। আমরা যদি গেম ডেভেলপমেন্টের কথা বলি, কিংবা আমাদের ঢাকার যেসব পুরো ঢাকার লিগটার কথা বলি, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট কথা বলি, আমাদের ক্রিকেট কালচারের কথা বলি, এডুকেশনের কথা বলি, সব ব্যাপারেই বোধহয় হাত দেওয়ার প্রয়োজন হবে। আমাদের যে লোকজন কাজ করছে, সেখানে কোয়ালিটেটিভ লোকজন কতটুকু আছে, এখানে তো অনেক স্বজনপ্রীতি হয়েছে, ঠিক জায়গায় ঠিক লোকটা হয়তো নেই। হয়তো আমাদের দেশে আরো অনেক মেধাবী লোক আছে যাদেরকে আমরা কাজে লাগাতে পারি। এইসব বিষয়গুলো দেখতে হবে কিন্তু, এবং একটু সাজাতে হবে জিনিসটাকে। আমার ধারণা যে যাদেরকে নিয়ে এই অ্যাডহক কমিটি করা হবে, তারা যদি যথেষ্ট সময় পায়, এটা ব্যাপারটা এমন না যে 3 মাসের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিলাম, কোনো রকম একটা এজিএম করে একটা ইয়াটা চেঞ্জ করে, কনস্টিটিউশন চেঞ্জ করে দিয়ে, তা না। মানে ওখানে একটু হাত দেওয়ার প্রয়োজন হবে, কিছুটা জিনিস আবার একটু রিফর্ম করার প্রয়োজন হবে। সেটা করে তারপর বোধহয় এটা করা উচিত হবে। তাতে যেটা হবে, নতুন যে বোর্ডটা, কিরকম সময়, যথেষ্ট সময় কিরকম আমি জানি না। সেটা হয়তো একটা সিজন হতে পারে, সেটা একটা বছর হতে পারে। আচ্ছা, ঠিক আছে। আমরা সবাই মিলে আসলে সেই আশায় থাকবো যে বাংলাদেশের অন্যান্য জায়গাতে যেরকম সংস্কার হচ্ছে, ক্রিকেটেও সেই সংস্কার হবে এবং আমরা ক্রিকেটটাতে আসলে একটা ভালো জায়গাতে যেতে পারবো বলে আমরা আশা করছি। এবং আমরা আশা করছি যে ক্রিকেটের এই সংস্কারের যে ঢেউ বা যে মিছিল, সেই মিছিলও আমরা আপনাকেও পাবো, প্রবলভাবেই পাবো। সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন অ্যাডহক কমিটিতে আমরা আপনাকে আসলে প্রত্যাশা করছি, যদি সেরকম কিছু হয়। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ নটর টমনের সঙ্গে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের কোচ এবং ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। তিনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেকগুলো ইনসাইট দিয়েছেন, যে ইনসাইট গুলো হয়তো বা অনেকের কাছে একটু নতুন ঠেকেছে, এবং তিনি অনেকগুলো কথা বলেছেন, যেই কথাগুলো যদি শোনা হয় বা মানা হয় বা সেইভাবে যদি এগিয়ে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের ক্রিকেটটা, তাহলে একটা লম্বা সময়ের জন্য একটা শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে পারবে। সো নতুন দিনের সেই ক্রিকেটের প্রত্যাশা যেটা ফাহিম ভাই করেছেন, তার প্রত্যাশার সঙ্গে আমরা সবাই নিশ্চয়ই একসঙ্গে রয়েছি। সবাই ভালো থাকবেন।